Assalamualaikum. I hope all of you are fine. আজকে আমরা ট্রু ফলস এবং নট গিভেন করব। এই ট্রু ফলস এবং নট গিভেনটা নেওয়া হয়েছে ক্যামব্রিজ আইএলস একাডেমিক বুক 17 টেস্ট 2 প্যাসেজ 1 থেকে। আচ্ছা, শুরু করার আগে আমি যারা জেনারেল ট্রেনিং দিতে চাচ্ছেন তাদের জন্য বলছি যে একাডেমিক আইএলসের যে প্যাসেজগুলো আছে এগুলো আপনারা আমার ভিডিও দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করতে থাকুন। এটা বলার কোনো অপশন নেই যে এগুলো তো আসলে জেনারেল ট্রেনিংয়ের জন্য না। মনে রাখবেন যে জেনারেল ট্রেনিংয়ে একটা প্যাসেজ একাডেমিকের মতো করে এসে থাকে, অনেক বড় হয় এবং ঠিক একাডেমিকের যে প্যাটার্নের কোয়েশ্চেন্সগুলো হয় ঠিক জেনারেল ট্রেনিংও তেমনটাই হয়। সো আপনার অবশ্যই একাডেমিকের প্যাসেজগুলো প্র্যাকটিস করা উচিত এবং সাথে সাথে এটা সবাইকে বলছি যে যেহেতু ক্যামব্রিজের বুকসগুলো শুধুমাত্র প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে, যাতে করে স্টুডেন্টরা একটা গাইডলাইন পায় এবং কোথা থেকে শুরু করবে সেটার একটা নির্দেশনা পায় এবং কোয়েশ্চেনের প্যাটার্নগুলোর সাথে পরিচিত হয়। দ্যাটস ওয়াই আসলে ক্যামব্রিজের এই প্র্যাকটিস বুকগুলো। বাট এটাও নয় যে এখান থেকে কোনো প্যাসেজ আসবে, কোনো দিনও আসেনি, কোনো দিনও আসবে না। সো ইংলিশ প্র্যাকটিস করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। দ্যাটস ওয়াই যেখান থেকে পারেন আপনারা প্র্যাকটিস করবেন। কোনো ইংলিশ আর্টিকেল বা কোনো ইংলিশের একটা ডকুমেন্টারি যাই হোক না কেন, কোনো কিছুকে আপনি অবহেলা করবেন না। যখন হাতের কাছে যা পাবেন অবশ্যই প্র্যাকটিস করবেন, বাট ক্যামব্রিজের বুকগুলো থাকবে আপনার জন্য গাইডলাইন, এগুলোকে প্রথমে শেষ করার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। ট্রু ফলস অ্যান্ড নট গিভেন নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে এবং বারবার আমি বলছি যে ট্রু ফলসের যে প্রথম বিষয়টা সেটা হচ্ছে যে ট্রু এবং ফলস এই দুটোর মধ্যে আইডেন্টিফাই করা। ট্রু হচ্ছে যে এখানে যে কোয়েশ্চেন যেটা দেয়া আছে সেটা যদি হুবহু আমার প্যাসেজের সাথে মিলে যায় তাহলে সেটা হবে ট্রু। আর যদি এই কোয়েশ্চেনের 1%ও যদি না মিলে, 1%ও যদি আপনার খটকা লাগে তাহলে সেটা হবে ফলস। আর যে এখানে যে তথ্যটা দেয়া আছে প্যাসেজের মধ্যে সেই বিষয়ে কোনো কথাই বলা হয়নি, সেক্ষেত্রে হবে নট গিভেন। দ্যাটস ইট, এটাই হচ্ছে মূল কথা। এর পরের কথাটা হচ্ছে যে কোয়েশ্চেন আপনি ভালো করে পড়বেন। আইএলসে কিন্তু কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, প্যাসেজ পড়ে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন আপনি ভালো করে বুঝবেন, কারণ টুইস্টটা থাকে আসলে কোয়েশ্চেনে যদি আপনি ক্লিয়ার হয়ে যান তাহলে আপনি সহজেই আপনি প্যাসেজ খুঁজে পাবেন। কারণ হচ্ছে যে কোয়েশ্চেনটা আসলে ওরা প্যারাফ্রেজ করে, কোয়েশ্চেনের মধ্যে সিনোনিমস ইউজ করে। সো ওদের একটু অন্যরকম করে করার চেষ্টা করে যাতে করে স্টুডেন্টরা একটু কী হয়ে যায়, একটু ঘাবড়ে যায় অথবা একটু কনফিউজড হয়ে যায়। চলুন শুরু করা যাক। সো কোয়েশ্চেন এখানে বলছে যে কোয়েশ্চেন নাম্বার 6। আচ্ছা, কোয়েশ্চেন শুরু করার আগে যেটা করতে হবে, এই টপিকটা আসলে আমার কিসের উপর আছে সেটা দেখতে হবে। এখানে বলা হচ্ছে দ্য ডেড সি স্ক্রলস। হ্যাঁ, ডেড সি স্ক্রলস। আপনি এরকম একটা প্যাসেজ পেলেন এবং এই যে মানেটা আছে এটার মানেটা হয়তো আপনি জানেন না, তবে যতটা সম্ভব যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য ভালো, আর যদি নাও বুঝতে পারেন কোনো অসুবিধা নেই, কারণ এখানে ইন ডিটেল এখানে বলাই থাকে। সো এখানে ডেড সি স্ক্রলসটা কি আমি একটু বলে নিই। ডেড সি স্ক্রলস হচ্ছে যে স্ক্রলসগুলো হচ্ছে যেখানে আসলে এটা একটা পাণ্ডুলিপি বা ম্যানুস্ক্রিপ্ট বলে, যেখানে আসলে বাইবেলের কতগুলো বুকের এখানে কপি লেখা ছিল। সেটা আসলে উদ্ধার করা হয়েছিল ডেড সি, জর্ডানের যে ডেড সি অবস্থিত মৃত সাগর এর আশেপাশে এলাকাগুলো থেকে। সো এই রিলেটেড টপিক্সটার উপর বেস করে আসলে আজকের প্যাসেজটা করা হয়েছে। আচ্ছা, আমরা কোয়েশ্চেনে এখন যাব। সো কোয়েশ্চেন 6 বলছে the Bedouin teenagers who found the scrolls were disappointed by how little money they received for them. So Bedouin teenagers, আমাদের মূল সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে এতটুকু যে বেদুইন টিনেজার্স যারা আসলে কি করেছিল, এটা খুঁজে পেয়েছিল, হু ফাউন্ড দ্য স্ক্রলস খুঁজে পেয়েছিল, ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড, তারা কি ছিল, সুখী ছিল না, খুশি ছিল না, তারা হতাশ ছিল। কেন? বাই হাউ লিটল মানি দ্য রিসিভড ফর দেম, যে পরিমাণ টাকা তারা পেয়েছিল সেটার কারণে। তার মানে কোয়েশ্চেনের যে অংশটা সেটা ক্লিয়ার হয়ে গেল যে বেদুইন টিনেজার্সরা স্ক্রলস বিক্রি করে যে টাকাটা পেয়েছিল সেটা পেয়ে তারা কি ছিল না, খুশি ছিল না। ওকে, দেখবো আমরা প্যাসেজে ওরা কি হ্যাপি ছিল। যদি হ্যাপি থাকে তাহলে এটা হবে ফলস, আর যদি দেখি যে না ওরা হ্যাপি ছিল না, ডিসঅ্যাপয়েন্টেড ছিল, তাহলে এটা হবে ট্রু। আর যদি এই বিষয়ে কিছু বলাই না থাকে তাহলে হবে সেটা নট গিভেন। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে ইটস বেটার ইন দ্য এক্সাম হল, দুটো পাশাপাশি
কোয়েশ্চেন ট্রু ফলস নট গিভেনের বেলা পড়ে না, বিকজ এটা যদি কোনো কারণে নট গিভেন হয় আপনি কিন্তু কনফিউজড হয়ে যাবেন, অনেক দূর পড়তেই থাকবেন। কিন্তু আপনি যদি এটা পড়ে নেন এবং দেখেন যে এটা খুঁজতে খুঁজতে এই আনসারটা পেয়ে গেছেন, দ্যাট মিনস এই আনসারটার উপরের অংশই আসলে ট্রু ফলস নট গিভেন যাই হোক না কেন ওখানেই ওটা আছে। সো আপনার কনফিউজড হওয়ার কোনো কারণ থাকবে না। সো দ্যাটস ওয়াই পাশাপাশি দুটো পড়ে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো আমরা আজকে 6টাই দেখি কি বলা আছে। সো আমাদের একটু এখান থেকেই পড়তে হবে। বেদুইন টিনেজার্সদের ব্যাপার স্যাপারগুলো কোথায় আছে, বেদুইন টিনেজার্স আমাদের কিওয়ার্ড। ওকে, সো এখান থেকে বেদুইন টিনেজার্স এখানে আছে। সো এই লাইনটা থেকে আমাদের রিডিংটা শুরু করতে হবে। ইন লেট 1946 or early 1947, three Bedouin teenagers were tending their goats and sheep near the ancient settlement of Qamran, located on the northwest shore of the Dead Sea in what is now known as the West Bank. One of these young shepherds tossed a rock into an opening on the side of a cliff and was surprised to hear a shattering sound. He and his companions later entered the cave and stumbled across a collection of large creatures, 7 of which contained scrolls with writing on them. The teenagers took the 7 scrolls to a nearby town where they were sold for a small sum টু আ লোকাল এন্টিক্স ডিলার। আচ্ছা, সো এখানে কি বলছে যে টিনেজার্সরা কী করে কতগুলো স্ক্রল খুঁজে পায় এবং স্ক্রল থেকে 7টা স্ক্রল 7 স্ক্রলস তারা কী করে বিক্রি করে। হ্যাঁ, তারা কী করে সোল্ড করে এই 7 স্ক্রলসকে, এবং তার বিনিময়ে তারা কী পায়, স্মল সাম, অল্প কিছু টাকা পয়সা তারা পায়। ওকে, সো এটা ঠিক আছে যে টিনেজার্সরা বিক্রি করে, এই অংশটুকু ঠিক আছে। কিন্তু বিক্রি করার পরে তাদের আসলে অনুভূতিটা কী ছিল। ওকে, ওয়ার্ড অফ দ্য ফাইন্ড স্প্রেড অ্যান্ড বেদুইনস অ্যান্ড আর্কিওলজিস্ট ইভেন্চুয়ালি unearthed tens of thousands of additional scroll fragments from 10 nearby caves. Together they make up between 800 and 900 manuscripts. It soon became clear that this was one of the greatest archaeological discoveries ever made. So এখান থেকে এই পর্যন্তের মধ্যে আমরা দেখলাম যে ওরা বিক্রি করেছে কিছু টাকার বিনিময়ে, বাট বিক্রি করার পরে তারা হ্যাপি হয়েছে, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, এ ব্যাপারে কিছুই বলা নেই। সো দিস আনসার উইল বি আওয়ার নট গিভেন আনসার। সো নট গিভেন এটা হবে এনজি লিখতে পারি আমরা, পুরো ওয়ার্ডটাই লিখতে পারি। সো ইটস আপ টু ইউ। Okay, so there is 7 বলছে there is agreement among academics about the origin of the Dead Sea Scrolls. So there is agreement, মূল কথা কি যে এগ্রিমেন্ট হয়েছিল, একটা মতৈক্য বা সবাই একমত হয়েছিল, সে সবাই টাকার অ্যামাং অ্যাকাডেমিক্স মানে হচ্ছে স্কলার্সদের মধ্যে সবাই একমত ছিল অ্যাবাউট দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রল, ডেড সির অরিজিন নিয়ে সবাই একমত ছিল। আমরা দেখবো এখন সবাই আসলে অরিজিন নিয়ে একমত ছিল কি ছিল না। ওকে, সো অরিজিন ওয়ার্ডটা পেয়ে গেছি। সো দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রলস which were written around 2000 years ago between 150 BC and 70 CE is still the subject of a scholarly debate even today. So আমাদের মূল কথা হচ্ছে এতটুকু না, দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রল, আর এই হুইচ থেকে এই পর্যন্ত কিন্তু এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে অ্যাবাউট দ্য ডেড সি স্ক্রলস। সো আমাদের সাবজেক্ট কী বলছে, দ্য অরিজিন অফ দ্য ডেড সি স্ক্রলস। ডেড সি স্ক্রলসের যে অরিজিনটা আসলে এটা কোথা থেকে কিভাবে কি, এটার বিষয়ে এই বিষয়টা ইজ স্টিল দ্য সাবজেক্ট অফ স্কলারলি ডিবেট মানে স্কলার্সদের মধ্যে এখনও এর অরিজিন নিয়ে তর্ক বিতর্ক রয়েছে। কেউ বলছে এত সালে, কেউ বলছে অত সালে, এরকম একটা বিষয়, এবং এটা এখনও তর্কের বিষয়, তারা এখনও এর অরিজিন নিয়ে একমত হতে পারেনি। কিন্তু আমাদের কোয়েশ্চেন বলেছে যে সবাই এগ্রিমেন্টে আছে, কিন্তু আমরা দেখছি যে এটা ঠিক নয়। সো দিস আনসার উইল বি ফলস। সো দিস ইজ আওয়ার আনসার, ফলস, এফ। Most of the books of the Bible written on the scrolls are incomplete. So most of the books, বেশিরভাগ বই, বাইবেলের বেশিরভাগ বই রিটেন অন দ্য স্ক্রলসের মধ্যে যেগুলো রিটেন ছিল, সেই লিখিত বইগুলোর মধ্যে বেশিরভাগে আর ইনকমপ্লিট, অসমাপ্ত ছিল। আমরা দেখব যে বাইবেলের বেশিরভাগ বই অসমাপ্ত কিনা। ওকে, সো দেন হোয়াট হ্যাপেন, দ্য ডেড সি স্ক্রলস okay, so এখান থেকে তোমরা দেখলাম দ্য পিপল, দ্য মেজরিটি
of the text, the majority of the text on the Dead Sea Scrolls on Hebrew, with some fragments written in the ancient version of its alphabet thought to have fallen out of use in the 5th century, okay, BC. But there are other languages as well. Some scrolls are in Aramaic, okay, the language is spoken, so these are not our lines, okay. The Dead Sea Scrolls include fragments from every book of the Old Testament of the Bible, okay. The Dead Sea Scrolls include fragments from every book of the Old Testament of the Bible. বাইবেলের প্রত্যেকটা বুকের ফ্র্যাগমেন্টস মানে অংশ বিশেষ এই ডেড সি স্ক্রলসের মধ্যে ছিল। দ্যাট মিনস ডেড সি স্ক্রলসের মধ্যে বাইবেল ওল্ড টেস্টামেন্টের যে অংশগুলো আসলে পাওয়া যাচ্ছিল সেগুলো কি ছিল? ফ্র্যাগমেন্ট ছিল, সম্পূর্ণ ছিল না, অংশ বিশেষ ছিল। আমাদের কোয়েশ্চেন কি বলছে যে হ্যাঁ এটা কি ছিল? ইনকমপ্লিট ছিল, অংশ বিশেষ ছিল, কমপ্লিট ছিল না। সো এখন বাইবেলের বেশিরভাগই বুকসগুলো কি ছিল? ইনকমপ্লিট ছিল। এবং এখানে কিন্তু বেশিরভাগ কথাটা কোথাও নেই, আছে কি? এখানে বলা হচ্ছে এভরি বুক, প্রত্যেকটা বই। তাহলে কি এটা ট্রু হলো না ফলস হলো? তাহলে কি যাচ্ছে? ফলস হচ্ছে। কিন্তু খেয়াল করার বিষয় হচ্ছে এক্সেপ্ট ফর দ্য বুক অফ এস্থার। এই বুকটা ছাড়া বাইবেলের প্রত্যেকটা বই ছিল হচ্ছে ফ্র্যাগমেন্টস অংশগুলো, অংশ বিশেষগুলো আসলে স্ক্রলের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এক্সেপ্ট মানে হচ্ছে 100 বুকস যদি থাকতো, 100 বুকসের মধ্যে একটাও যদি বাকি থাকে, একটা কমপ্লিট, বাকি 99 হচ্ছে ইনকমপ্লিট, তারপরে বলতে পারছি যে বেশিরভাগই মোস্ট অফ দ্য বুকসই হচ্ছে ইনকমপ্লিট, এই কথা বলা যায়। কিন্তু যদি এই অংশটা না থাকতো তাহলে দেখেন কি এখানে বলছে যে প্রত্যেকটা বই কি করা হয়েছে? ওল্ড টেস্টামেন্টের প্রত্যেকটা বইয়েরই কী হয়েছে? অংশ বিশেষ আসলে স্ক্রলসের মধ্যে আছে। এটা তাহলে ট্রু হয়ে যেত, কিন্তু শুধুমাত্র এক্সেপ্ট ওয়ার্ডটা ইউজ করার কারণে আমাদের অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা আমাদের কোয়েশ্চেনের সাথে মিলে যাচ্ছে। মোস্ট অফ দ্য বুকস অফ দ্য বাইবেল, দ্যাট মিনস মোস্ট অফ দ্য বুকস, বেশিরভাগই বই, যদিও এখানে একটা বইয়ের কথা বলছে, ওটা ছাড়া এটা কি হচ্ছে? ইনকমপ্লিট। দ্যাট মিনস মোস্ট অফ দ্য বুকস আর ইনকমপ্লিট আর ফ্র্যাগমেন্টেড। সো দিস ইজ ট্রু। আচ্ছা, আমি মনে বোঝাতে পেরেছি অথবা জটিল হয়ে গেছে? দ্যাট মিনস মোস্ট অফ দ্য বুকস মানে বেশিরভাগ বই, বেশিরভাগ মানে কিন্তু সব না, অল না, হ্যাঁ। বেশিরভাগ মানেই হচ্ছে একটাও যদি বাকি থাকে তাও বলতে হচ্ছে বেশিরভাগ বই, কারণ সব তো বলতে পারছি না। সো এখানেও কিন্তু তাই, ওরা বলছে এভরি বুকেই কথা বলছে এক্সেপ্ট একটা ছাড়া। সো এখানে একটু কথার মারপ্যাচ আছে। সো দ্যাটস ইট। ওকে, 9 বলছে দ্য ইনফরমেশন অন দ্য copper scroll is written in an unusual way. So the information on the copper scroll এর মধ্যে যে ইনফরমেশনগুলো পাওয়া যায় সেগুলো রিটেন করা হয়েছে, লেখা হয়েছে ইন অ্যান আনইউজুয়াল ওয়ে। যেভাবে সবগুলো স্ক্রলের মধ্যে লেখা হয়েছিল, কিন্তু কপার স্ক্রলের লেখাটা ছিল একটু আনইউজুয়াল। দেখি এটা কিভাবে আনইউজুয়াল ছিল বেসিক্যালি। ওকে, লেটস সি। The copper scroll, দেখে কপার স্ক্রলটা কোথায় আছে? প্যাপিরাস, কপার স্ক্রল, কপার স্ক্রল ওয়ার্ডটা আমরা পেয়েছি। সো আমরা আসলে এখান থেকেই পড়বো। দ্য রাইটিং অন দ্য ডেড সি স্ক্রলস ইজ মোস্টলি ইন ব্ল্যাক or occasionally reading. So black and occasional reading, and the scrolls themselves are nearly all made of either parchment, animal skin, or an early form of paper called papyrus. তার মানে হচ্ছে এ পর্যন্ত কি বললো যে বেশিরভাগ যে স্ক্রলসগুলো যেগুলো আছে সবগুলোই দেখা গেল যে কি অ্যানিমাল স্কিন অথবা প্যাপিরাস পেপার, এর মধ্যে ব্ল্যাক ইঙ্ক অথবা রেড ইঙ্ক দিয়ে লেখা। দ্য অনলি এক্সেপশন ইজ স্ক্রল নাম্বার 3Q15 which was created out of a combination of copper and tin. The only exception কি হচ্ছে? এই কপার এবং টিন দিয়ে তৈরি একটা স্ক্রল আছে, এটা একটু আলাদা এবং এর মধ্যে লেখার এটাও আলাদা। কীরকম? নোন অ্যাজ দ্য কপার স্ক্রল, এবং এটাকে কপার স্ক্রল হিসেবে পরিচিত এবং জানা হচ্ছে। দিস কিউরিয়াস ডকুমেন্ট ফিচার্স লেটার্স চিসেলড অন টু মেটাল
পারহ্যাপস অ্যাজ সাম হ্যাভ থিওরজ, ওকে দরকার নেই আর। সো আমরা পেয়ে গেছি আনসার। দিস কিউরিয়াস ডকুমেন্ট, এই ডকুমেন্টটা ফিচার্স করা হয়েছে লেটার্স দিয়ে চিসেলড অনটু মেটাল, মেটালের উপরে খোদাই করে আসলে লেখাগুলোকে বসানো হয়েছে। সো চিসেলড মানে হচ্ছে খোদাই করা, কাট করে বসানো আর কি। সো মেটালের উপরে কপার স্ক্রলের উপরে কি করা হয়েছে, চিসেলড খোদাই করা হয়েছে, এবং আমরা দেখেছি অন্যগুলো আসলে লেখা হয়েছিল ইঙ্ক দিয়ে, আর এখানে খোদাই করা হয়েছে। সো দিস ইজ রিয়েলি আনইউজুয়াল, এবং এখানে বলেও দিয়েছি এটা একটা অনলি এক্সেপশন, অবশ্যই কপারে এটা এক্সেপশন। সো দিস ইজ ট্রু, দ্য ইনফরমেশন অন দ্য কপার স্ক্রল ইজ রিটেন ইন আনইউজুয়াল ওয়ে, ইয়েস দিস ইজ ট্রু, আনইউজুয়াল ওয়েতেই লেখা হয়েছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 10 বলছে মার স্যামুয়েল ওয়াজ গিভেন সাম অফ দ্য স্ক্রলস অ্যাজ আ গিফট। ওকে, সো মার স্যামুয়েল আমাদের কিওয়ার্ড আমরা খুঁজে বের করব, এবং বলা হচ্ছে যে মার স্যামুয়েল ওয়াজ গিভেন, তাকে আসলে দেওয়া হয়েছিল সাম অফ দ্য স্ক্রলসের কিছু, যেগুলো আসলে গিফট হিসেবে মার স্যামুয়েল পেয়েছিল। আমরা দেখি উনি গিফট হিসেবে পেয়েছিল কিনা। ওকে, some of the Dead Sea Scrolls have been on interesting journeys. ওকে, মার স্যামুয়েল কোথায়, যে মার স্যামুয়েল। ওকে, সো এখান থেকেই পড়ি। সো বলা হচ্ছে যে ডেড সি স্ক্রলসে কতগুলো ইন্টারেস্টিং জার্নির মধ্য দিয়ে গেছে। ইন 1948 বাই Assyrian Orthodox Archbishop known as Mar Samuel acquired 4 of the original 7 scrolls from a Jerusalem shoemaker and part-time antiquity dealer, paying less than $100 for them. সো আমাদের আনসার এখানে বলা হচ্ছে যে মার স্যামুয়েল, যিনি একজন আর্ক বিশপ ছিলেন, তিনি কি করেন, অ্যাকুরেট করেন, কালেক্ট করেন 4 অফ দ্য অরিজিনাল 7 স্ক্রলস, কার কাছ থেকে, একজন সুমেকারের কাছ থেকে, কিসের বিনিময়ে, পেইং লেস দেন $100। সো $100 কিছু কম দিয়ে সে এই দুটাকে কালেক্ট করে, অ্যাকোয়ার্ড করে, সো এটাকে কালেক্ট করে। সো এটা সে গিফট হিসেবে পায়নি, আমাদের কোয়েশ্চেন বলছিল সেটা গিফট হিসেবে পেয়েছে। সো এটা ঠিক নয়, সে পে করেছে। সো দিস ইজ ফলস। ওকে, 11 নম্বর বলছে ইন দ্য আর্লি 1950s, এই যে ডিজিট আছে এটা খুবই ইম্পর্টেন্ট, এই নাম্বারটা আমাদেরকে সাহায্য করবে কোথায় আছে আনসারটা খুঁজে পেতে এবং ডিসিশন নিতেও। ইন দ্য আর্লি 1950s a number of educational establishments in the US were keen to buy scrolls from Mar Samuel. Okay, সো কোয়েশ্চেন কি বলছে যে ইন দ্য আর্লি 1950s, আর্লি 1950s মানে হচ্ছে যে 1950 সালের কিছু আগে, সেটা হতে পারে 48, 49, এরকম আশেপাশে কিছু আগে। সো এই সময়টাতে আ নাম্বার অফ এডুকেশনাল এস্টাবলিশমেন্টস, দ্যাট মিনস একটা বেশ পরিমাণ সংখ্যার কথা বলতে, যে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান, ইউএসের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান ওয়ার কিন টু, তারা ইন্টারেস্টেড ছিল বাই করার জন্য মার স্যামুয়েল থেকে, দ্যাট মিনস মার স্যামুয়েলের কাছ থেকে তারা স্ক্রলস নিবে, এটা তার কি ছিল, ইন্টারেস্টেড ছিল। কারা ছিল, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমেরিকা রয়েছে তারা ইন্টারেস্টেড ছিল, দেখি তারা ইন্টারেস্টেড ছিল কি না। ওকে, সো যেহেতু মার স্যামুয়েল এখানে আছে, এখান থেকে আমরা পড়ি। দেন ওকে, হি দেন ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেটস। আচ্ছা, হি দেন, এই দেনটা দিয়ে কি বোঝানো হচ্ছে, তারপরে। সো তার জার্নিটা কোত্থেকে শুরু হয়েছে, তার জার্নিটা শুরু হয়েছে 1948। ওকে, সো 1948, দ্যাট মিনস আর্লি 50, এবং এখানে দেখতে পাচ্ছি 1954, দ্যাট মিনস 50-র পরের ঘটনা এটা। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের এখানে আমাদের আনসারটা খুঁজতে হবে। সো দেখি আমরা, উনি আসলে টাইমটাও বলে দিচ্ছে যে 1948-এর সময়টাতে, সেই সময়টাতে হি ট্রাভেল টু দ্য ইউনাইটেড স্টেটস, সে ইউএসএতে যায়, অ্যান্ড আনসাকসেসফুলি অফার্ড দেম টু আ নাম্বার অফ ইউনিভার্সিটিস ইনক্লুডিং ইয়েলের মতো ইউনিভার্সিটি তাকেও অফার করে, এবং আরও কতগুলো ইউনিভার্সিটিকে অফার করে, কিন্তু সে আনসাকসেসফুল হয়, তারা আসলে ইন্টারেস্ট দেখায়নি, দ্যাটস ওয়াই সে কী হয়, আনসাকসেসফুল হয়, সে সফল হতে পারে না। ওকে, আমরা আমাদের আনসার পেয়ে গেছি। সো এখানে বলছিল যে, কোয়েশ্চেন বলছিল যে তারা খুবই আগ্রহ দেখায়, কিন্তু মানে কিন্তু অনেক আগ্রহ দেখানো, ইন্টারেস্ট দেখায়, তারা মার স্যামুয়েলের কাছ থেকে কিনবে, কিন্তু মার স্যামুয়েল বেসিক্যালি দেখা যাচ্ছে যে সে আনসাকসেসফুল হয়, তাদেরকে অফার করে, ইয়েলের মতো ইউনিভার্সিটিও এটাকে অ্যাকসেপ্ট করে না। সো
আমাদের এই ইনফরমেশনটা কি ফলস, সে সাকসেসফুল হয়নি। ওকে, সো সাকসেসফুল হতো দ্যাট মিনস তারা ইন্টারেস্টেড ছিল এবং তার কাছ থেকে তারা কিনে নিয়েছে। দ্য স্ক্রল দ্যাট ওয়াজ পিস টুগেদার ইন 2017। সো কোন স্ক্রলের কথা বলা হচ্ছে? যে স্ক্রলটা আসলে একসাথে করা হয়েছিল, তার পিসগুলোকে টুকরোগুলোকে একসাথে করা হয়েছিল। কন্টেন্স ইনফরমেশন অ্যাবাউট অ্যানুয়াল অকেশনস ইন দ্য কামরান এরিয়া 2000 years ago. সো কামরান এরিয়া 2000 years ago যে অ্যানুয়াল অকেশনস হতো, বাৎসরিক যে ঘটনাগুলো ঘটতো, অকেশনস বা ইভেন্টস হতো, তার একটা ইনফরমেশন আমরা এই স্ক্রলে দেখতে পাই। ওকে, সো 2017 আমাদের খুঁজতে হবে এবং আমাদের পুরো ঘটনাগুলোই হচ্ছে 2000 years ago ঘটনা। যে কামরান এরিয়ার যে স্ক্রলসগুলো যে খুঁজে পাওয়া গেছে এগুলো বেসিক্যালি 2000 years ago-ই ঘটনা এখানে বলাই ছিল প্যাসেজের মধ্যে। আমরা দেখি কোনো অকেশনসের উল্লেখ আছে কিনা। ওকে, সো এখান থেকে পড়তে হবে 2017 researchers from the University of Haifa restored and deciphered one of the last untranslated scrolls. Okay, deciphered one of the last untranslated scrolls. The universities Isbal, Ruston and Jonathan Bendov spent 1 year reassembling the 60 fragments that make up the scroll. তার মানে তারা কি করে 60 ফ্র্যাগমেন্টসকে একসাথে করে রিঅ্যাসেম্বল করে কত 2017-এ। ওকে, deciphered from a band of coded text on parchment. The find provides insight into the community of people. তার মানে ফাইন্ড প্রোভাইড এবং এটা একসাথে করার পর খুঁজে পাওয়া যায় যে সেখানকার কমিউনিটি যে ছিল, যে সমাজের যে মানুষের তাদের জীবনধারাগুলো আসলে ইনসাইট করা যায়, মানে পর্যবেক্ষণ করা যায়, দেখা যায় তাদের জীবনধারা কেমন ছিল। হু রোট ইট, বেসিক্যালি এই স্ক্রলগুলো তারাই লিখেছিল। অ্যান্ড দ্য 364-day ক্যালেন্ডার, দ্যাট মিনস তাদের আসলে 364 দিনের ক্যালেন্ডার ছিল। এটাও আমরা ওই স্ক্রলের মধ্যে দেখতে পাই, ওখান থেকে আসলে ইনফরমেশনটা পাই। দে উড হ্যাভ ইউজড, ওকে, তারা 364-day ক্যালেন্ডার ইউজ করতো। ওকে, দ্য স্ক্রল নেমস সেলিব্রেশনস দ্যাট ইন্ডিকেটস শিফট ইন সিজনস, তার মানে এই স্ক্রলের মধ্যে সেলিব্রেশন দেখতে পাই এবং সিজনের শিফটসও দেখতে পাই, ঋতু পরিবর্তনের কথা এখানে বলা আছে। অ্যান্ড ডিটেলস পাওয়া যায় টু ইয়ারলি রিলিজিয়াস ইভেন্টস, দুটা বাৎসরিক ইভেন্টসের বর্ণনা এখানে পাওয়া যায়। টু ইয়ারলি রিলিজিয়াস ইভেন্ট, ইয়ারলি মিনস অ্যানুয়াল, কোয়েশ্চেনে কিন্তু দেওয়া আছে অ্যানুয়াল, আর ইভেন্টস হচ্ছে কোয়েশ্চেনে দেওয়া আছে অকেশনস। ওকে, সো দুইটা ইয়ারলি অকেশনসের ঘটনা এখানে পাওয়া যায়। নোন ফ্রম অ্যানাদার ডেড সি স্ক্রল। ওকে, সো আমরা এখানে কোয়েশ্চেনে কি বলেছে যে আমরা যে স্ক্রলটা ওখানে খুঁজে পাওয়া যায় সেখানে আসলে কি আছে, কন্টেন্স আছে ইনফরমেশন অ্যাবাউট অ্যানুয়াল অকেশনস। হ্যাঁ, আমরা দেখি যে দুটা ইয়ারলি ইভেন্টসের উল্লেখ পাওয়া যায়। সো দিস ইজ আওয়ার ট্রু আনসার। সো দিস ইজ ট্রু। ওকে, 13 কি বলছে? Academics at the University of Haifa are currently researching how to decipher the final scroll. Okay, so University of Haifa যে অ্যাকাডেমিক্স যারা স্কলার্স বা টিচার্সরা রয়েছে, অ্যাকাডেমিক্স মানে টিচার্স অর স্কলার্স, ওকে, অ্যাকাডেমিক্স যারা আছে, সো তারা কি করছে, আর কারেন্টলি রিসার্চিং, বর্তমানে অ্যাট প্রেজেন্ট রিসার্চ করছে হাউ টু ডেসিফার দ্য ফাইনাল স্ক্রল। ফাইনাল স্ক্রলকে কীভাবে আসলে ডিকোড করা যায়, উদ্ধার করা যায়, দ্যাট মিনস এটার লেখাগুলো কীভাবে পুনরুদ্ধার করা যায়, এ নিয়ে তারা কাজ করছে। আমরা দেখি ইনফরমেশন কি বলছে। অনলি one more known scroll remains untranslated. এখন এখানে বলা হচ্ছে যে আরেকটা one more known scroll, একটা স্ক্রল আছে যেটা আসলে এখনও আনট্রান্সলেটেড রয়েছে। দ্যাট মিনস এখন এটাকে ডিসিফার করা হয়নি, ডিকোড করা হয়নি, এটা এখনও কি রয়েছে, এখনও এটার মানে অর্থটা আবিষ্কার করা হয়নি, অর্থটা বের করা হয়নি, সরি। সো হোয়াট এভার, এখন বলা হচ্ছে যেটা রয়ে গেছে, কিন্তু এখানে কি বলা হয়েছে যে অ্যাট প্রেজেন্ট ইউনিভার্সিটি অফ হাইফার টিচার্সরা, অ্যাকাডেমিক্সরা, স্কলার্স এটা নিয়ে কাজ করছে, এমন কোনো তথ্য নেই, কারণ এখানে প্যাসেজটা এন্ড হয়ে গিয়েছে। সো আমাদের এটা হবে নট গিভেন, এনজি। ওকে, বিকজ এখানে বলা হয়েছে কারেন্টলি রিসার্চিং, কিন্তু আমরা এখন কারেন্টলি ইউনিভার্সিটি এটা নিয়ে কাজ করছে কি করছে না, এটা নিয়ে কোনো ইনফরমেশনই এখানে দেয়া নেই। সো দিস ইজ নট গিভেন। সো দ্যাটস ইট।
আসলে রিডিংটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, লাইন টু লাইন, ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং বুঝতে হবে। ওকে, I have tried to make you understand. Write me in the comments if you have any confusion in any number, or if you have any queries, please let me know. I am here to help you. Thank you very much. May Allah help you always.